সাবসাহারান আফ্রিকার অন্যতম দরিদ্র অঞ্চল হিসেবে পরিচিত। ইতিহাসের দীর্ঘ সময়ে এই ভূখণ্ড দাস ব্যবসার ভয়াবহ প্রভাব বহন করেছে। একসময় ইউরোপীয় শক্তিগুলো পুরো এলাকাকে খণ্ডবিখণ্ড করে নিজেদের উপনিবেশে রূপান্তর করেছিল। পরে দেশগুলো একে একে স্বাধীনতা পেলেও ক্ষমতায় আসা সয়সাসকেরা উপনিবেশ আমলের বৈষম্যমূলক নিয়মকানুন দূর করতে পারেনি, বরং অনেক ক্ষেত্রে সেই অন্যায় ব্যবস্থাই আরও বিস্তৃত হয়েছে। এই পরিস্থিতির কারণেই অঞ্চলটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং চরম দারিদ্র্যের ফাঁদে বন্দী হয়ে আছে। এর ফল হিসেবে গত ৫০ বছরে এখানে দেখা গেছে প্রায় ৩০টি গৃহযুদ্ধ, অসংখ্য সশস্ত্র সংঘাত এবং ৭টি গণহত্যার মতো ভয়ঙ্কর অধ্যায়। তাই অর্থনৈতিক অগ্রগতির সূচকে সবচেয়ে নিচের দিকে থাকা ১০টি দেশের মধ্যে ৯টির অবস্থানই এই অঞ্চলে। অথচ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই মহাদেশের মানুষ আজও দারিদ্র্য ও অর্থনৈতিক স্থবিরতার এক দুষ্টচক্রে আটকে রয়েছে। এত প্রতিকূলতার মাঝেও বিস্ময়করভাবে আফ্রিকায় একটি দেশ আছে যা অন্য সবার থেকে স্পষ্টভাবে আলাদা। সেই দেশটির সঙ্গে যুক্ত রয়েছে কালাহাডি মরুভূমি। প্রায় ৩ লক্ষ বছর আগে আগুনের প্রাথমিক ব্যবহারের প্রমাণ এই এলাকাতেই পাওয়া গেছে। কম পরিচিত হলেও এই মরুভূমির মধ্যেই অবস্থিত বতসোয়ানা নামের দেশটি। জীবনমান ও সম্পদের দিক থেকে বতসোয়ানার অবস্থান তুলনামূলকভাবে বেশ ভালো। স্বল্প বৃষ্টিপাত থাকা সত্ত্বেও মরুভূমি অধ্যুষিত এই দেশটি বিশ্বের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনকারী রাষ্ট্রগুলোর একটি হয়ে উঠেছে। গত ৫০ বছরে দেশটির অর্থনীতির পরিসর প্রায় ৪০ গুণ বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ১৯৬৫ সাল পর্যন্ত সব দিক থেকেই বতসোয়ানার অবস্থা ছিল তার প্রতিবেশী দেশগুলোর মতোই দুর্বল। স্বাধীনতার সময় এটি ছিল বিশ্বের ৩য় দরিদ্রতম দেশ। কিন্তু পরবর্তী দশকগুলোতে বতসোয়ানার রাজনৈতিক স্থিতিশীলতা ও সুপরিকল্পিত অর্থনৈতিক কাঠামো দেশটিকে আফ্রিকার অন্যতম উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে। বতসোয়ানা একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত। বর্তমান সময়ে বতসোয়ানাকে একটি উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে ধরা হয়। আফ্রিকার যেসব অল্প কয়েকটি দেশ ধারাবাহিক উন্নয়নের গতি ধরে রাখতে পেরেছে, বতসোয়ানা তাদের মধ্যেই অন্যতম। কিন্তু কিভাবে এই বিস্ময়কর অগ্রগতি সম্ভব হলো, আর কোন কারণগুলো বতসোয়ানাকে আশপাশের দেশগুলোর তুলনায় এতটাই আলাদা করে তুলেছে, এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টি বোঝার চেষ্টা করব। যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই পাশে থাকা লাল বাটনটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। এক সময় আফ্রিকা মহাদেশকে দখলে নেওয়ার প্রতিযোগিতায় ইউরোপের উপনিবেশবাদী শক্তিগুলোর মধ্যে ব্রিটিশ সাম্রাজ্য ছিল সবচেয়ে প্রভাবশালী। এ কথা নতুন করে বলার প্রয়োজন নেই যে সেই সময় পৃথিবীর মোট ভূখণ্ডের প্রায় ১/৪ ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল। বর্তমান বতসোয়ানা, যার আগের নাম ছিল বেচুয়ানাল্যান্ড, ১৮৮৫ সালে ব্রিটিশদের আশ্রিত রাষ্ট্র বা প্রোটেক্টরেট হিসেবে স্বীকৃতি পায়। যদিও ব্রিটিশরা কখনোই বতসোয়ানাকে তাদের সাম্রাজ্যের প্রধান কোনো অঞ্চল বলে মনে করেনি, তবু দেশটি যে পুরোপুরি গুরুত্বহীন ছিল এমনটাও নয়। এর পেছনে দুটো বড় কারণ ছিল। প্রথমত, আফ্রিকার অভ্যন্তরে প্রবেশের জন্য বতসোয়ানার ভৌগোলিক অবস্থান ছিল এক ধরনের করিডোরের মতো। দ্বিতীয়ত, আফ্রিকায় জার্মানদের উপনিবেশ বিস্তার রোধ করতে বতসোয়ানার উপর নিয়ন্ত্রণ ব্রিটিশদের জন্য বাড়তি কৌশলগত সুবিধা এনে দেয়া। এই কারণেই বতসোয়ানা সরাসরি ব্রিটিশ উপনিবেশ না হলেও কার্যত ব্রিটিশ প্রভাব ও নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। তবে পরিস্থিতি জটিল হয়ে ওঠে ১৮৯০ সালে। ওই বছর সিসিল রোডস কেপ কলোনির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বর্তমান দক্ষিণ আফ্রিকার একটি বড় অংশ নিয়ে গঠিত কেপ কলোনি তখন নামমাত্র ব্রিটিশ শাসনের অধীনে থাকলেও বাস্তবে সিসিল রোডস তার ব্রিটিশ সাউথ আফ্রিকা কোম্পানির মাধ্যমে প্রায় একক ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করেন। খনি শিল্পকে কেন্দ্র করে তিনি দক্ষিণ আফ্রিকায় বিপুল সম্পদের পাহাড় গড়ে তোলেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত সিসিল রোডস নিজের বিপুল সম্পদ, প্রভাব এবং রাজনৈতিক শক্তি কাজে লাগিয়ে তার আধিপত্য বিস্তার করেন। এর ফলস্বরূপ তার নিয়ন্ত্রণাধীন সাম্রাজ্য রোডেশিয়া পর্যন্ত প্রসারিত হয়, যে অঞ্চলটি পরবর্তীকালে জাম্বিয়া ও জিম্বাবুয়ে নামে দুটি স্বাধীন দেশে বিভক্ত হয়। পরোক্ষভাবে রোডেশিয়া ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকলেও বাস্তবে সিসিল রোডস এই অঞ্চলকে নিজের ব্যক্তিগত স্বার্থ পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। রোডেশিয়ার নামকরণও করা হয়েছিল তার নাম অনুসারেই। এর ফলে সেখানকার সাধারণ জনগণ ভয়াবহ নিপীড়ন ও অবিচারের শিকার হন। ব্রিটিশ সরকার একসময় বতসোয়ানাকে রোডেশিয়ার অন্তর্ভুক্ত করার বিষয়ে সম্মতি জানা। এই সম্ভাবনাই বতসোয়ানার গোত্রপ্রধানদের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তারা বুঝতে পেরেছিলেন রোডসের ব্রিটিশ সাউথ আফ্রিকা কোম্পানির অধীনে গেলে তাদের পরিণতিও রোডেশিয়ার মতোই হবে। ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার আগ পর্যন্ত বতসোয়ানা মূলত বিভিন্ন গোত্রপ্রধানের নেতৃত্বে পরিচালিত হতো, যাদের সম্মিলিতভাবে সোয়ানা নামে ডাকা হতো। এমন পরিস্থিতিতে এসে এই গোত্রনেতারা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন।
তারা রোডিশিয়ার অংশ হওয়ার পরিবর্তে ব্রিটিশ প্রোটেক্টরেট হিসেবে থাকার পথ বেছে নেন। এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হল, আগের শতাব্দীগুলোতে আফ্রিকার মধ্যভাগে প্রবেশের ক্ষেত্রে ইউরোপীয় দাস ব্যবসায়ীদের অবিরাম প্রচেষ্টা এই সোয়ানারাই প্রতিহত করে আসছিল। পরবর্তী সময়ে বতসোয়ানার ৩ জন গোত্রপ্রধান ১৮৯৫ সালের ৬ সেপ্টেম্বর ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে এসে পৌঁছান। তাদের লক্ষ্য ছিল অত্যন্ত স্পষ্ট ও সরল। তারা দাবি জানান, ব্রিটিশ সম্রাট যেন সরাসরি বতসোয়ানার শাসনভার গ্রহণ করেন, যাতে দেশটি সিসিল রোডসের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত না হয়। এই ৩ গোত্রপ্রধান নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায়ের জন্য পুরো ইংল্যান্ড জুড়ে সফর করেন। সৌভাগ্যক্রমে ঠিক সেই সময় সিসিল রোডস দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী রাষ্ট্র ট্রান্সভালে একটি ব্যর্থ সামরিক অভিযান পরিচালনা করেন। এর ফলে তিনি ব্রিটিশ সরকারের অসন্তোষের মুখে পড়েন। পরিণতিতে বতসোয়ানার উপর সরাসরি ব্রিটিশ নিয়ন্ত্রণ বজায় থাকে। তবে গোত্রপ্রধানরা আগের মতোই নিজেদের দেশ স্থানীয় আইন ও প্রথা অনুযায়ী পরিচালনার অনুমতি পান। ব্রিটিশদের কাছে বতসোয়ানার গুরুত্ব মূলত তার রেলপথের কৌশলগত অবস্থানের কারণেই ছিল। এই বিশেষ কারণেই দেশটি উপনিবেশিক শোষণের কবল থেকে অনেকটাই মুক্ত থাকতে সক্ষম হয়। একই সঙ্গে সোয়ানার নেতৃবৃন্দ তাদের ঐতিহ্যবাহী ও স্বতন্ত্র শাসন ব্যবস্থাও টিকিয়ে রাখতে পেরেছিলেন। দেশ পরিচালনার ক্ষেত্রে গোত্রপ্রধানরা সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাকে বিশেষ গুরুত্ব দিতেন। নিয়মিত বৈঠকের মাধ্যমে তারা সমাজের নানা জটিলতা, পারস্পরিক বিরোধ ও ঝগড়াঝাটির সমাধান করতেন। একই সঙ্গে কর নির্ধারণ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতো এসব সভায়। এই আলোচনায় সমাজের সব স্তরের মানুষ নিজের মতামত জানানোর সুযোগ পেতেন। এমনকি অনেক সময় নেতৃস্থানীয়দের সিদ্ধান্ত জনগণের পক্ষ থেকে গ্রহণযোগ্য না হওয়াও অস্বাভাবিক ছিল না। সৌভাগ্যক্রমে বতসোয়ানার এই গণতান্ত্রিক সংস্কৃতি ব্রিটিশ শাসনকালেও বেশিরভাগ ক্ষেত্রে টিকে ছিল। মূলত এখান থেকেই বতসোয়ানার সঙ্গে অন্যান্য সাবসাহারান দেশগুলোর আর্থসামাজিক ব্যবধান তৈরি হতে শুরু করে। ১৯৬৬ সালে বতসোয়ানা যখন স্বাধীনতা অর্জন করে, তখন দেশটি বিশ্বের ৩য় দরিদ্রতম দেশের তালিকায় ছিল। সে সময় সেখানে মাত্র ১২ কিলোমিটার পাকা রাস্তা ছিল এবং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী মানুষের সংখ্যা ছিল মাত্র ২২ জন। তখন দেশের মোট ভূমির প্রায় ১৪% ছিল চাষাবাদের উপযোগী, আর বাকি অংশ ছিল শুষ্ক মরুভূমি। পর্যাপ্ত নাব্য নদীর অভাব এবং স্থলবেষ্টিত অবস্থানের কারণে পরিবহন ব্যয় ছিল অত্যন্ত বেশি। পাশাপাশি আশপাশের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সীমিত থাকায় পরিস্থিতি আরও জটিল রূপ নেয়। সব ধরনের প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করেও বতসোয়ানা আজ বিশ্বের দ্রুত অর্থনৈতিক অগ্রগতিশীল দেশগুলোর একটি। শুধু তাই নয়, সাবসাহারা আফ্রিকার দেশগুলোর মধ্যে মাথাপিছু আয়ের দিক থেকেও এটি শীর্ষ অবস্থানে রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আফ্রিকার অন্যান্য বহু দেশকে পেছনে ফেলে বতসোয়ানা কিভাবে এই সাফল্য অর্জন করল? স্বাধীনতা লাভের পরপরই দেশটিতে বিদ্যমান গণতান্ত্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো নতুনভাবে সাজানো হয়। এর সঙ্গে তাল মিলিয়ে অর্থনৈতিক উন্নয়নের যাত্রাও শুরু হয়, যা ধীরে ধীরে আরও শক্তিশালী রূপ নেয়। এই অগ্রগতির পেছনে মূলত ৩টি বড় কারণ কাজ করেছে। প্রথমত, শাসক ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের কর্মকাণ্ড সম্পর্কে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার একটি কার্যকর ব্যবস্থা ছিল। দ্বিতীয়ত, ইউরোপীয় উপনিবেশিক শাসকদের অতিরিক্ত হস্তক্ষেপ থেকে দেশটি অনেকটাই মুক্ত থাকতে পেরেছিল। তৃতীয়ত, দেশের প্রভাবশালী ও শিক্ষিত শাসক গোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবদান উন্নয়নের পথকে সহজ করেছে। ১৯৬৫ সাল পর্যন্ত বতসোয়ানার অর্থনীতি প্রধানত পশুপালনের উপর নির্ভরশীল ছিল। এই খাতটি মূলত গোত্রপ্রধান ও ধনী কৃষকদের নিয়ন্ত্রণে থাকায় তারা নিজেদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। সে কারণেই স্বাধীনতার পরপরই তারা একটি বাস্তবসম্মত ও নির্ভরযোগ্য সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করে। এছাড়া বতসোয়ানাবাজ দেশের প্রথম প্রেসিডেন্ট হিসেবে পেয়েছিল স্যার সেরেৎসে খামার মতো একজন দূরদর্শী নেতাকে। তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন এবং স্বাধীনতা অর্জনের শুরু থেকেই তার পুরো রাজনৈতিক জীবন গণতান্ত্রিক ও স্থিতিশীল বতসোয়ানা গঠনের লক্ষ্যে উৎসর্গ করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি অর্থনৈতিক উন্নয়নে জোরালো উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় ১৯৬৬ সালে ওরাপা অঞ্চলে বিশ্বের অন্যতম বৃহৎ হীরার খনি আবিষ্কৃত হয়। এই আবিষ্কার তার উন্নয়নমুখী পরিকল্পনায় নতুন গতি এনে দেয়। এর ফলস্বরূপ কৃষিনির্ভর অর্থনীতি থেকে সরে এসে দেশটি রপ্তানি নির্ভর অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে সক্ষম হয়। শেষ পর্যন্ত মাংস, তামা ও হীরা বতসোয়ানার প্রধান রপ্তানি পণ্যে পরিণত হয়। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ও আপসহীন অবস্থান গ্রহণ, মুক্তবাজার ভিত্তিক অর্থনৈতিক নীতি অনুসরণ, কম কর ব্যবস্থা চালু এবং ব্যক্তিস্বাধীনতা নিশ্চিত করার উদ্যোগ, এই সব কিছুর পাশাপাশি গঠনমূলক গণতন্ত্রের চর্চা বতসোয়ানাকে অল্প সময়ের মধ্যেই অর্থনৈতিক ও সামাজিক উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। প্রেসিডেন্ট খামার নেতৃত্বে দেশটি গোত্রভিত্তিক বিরোধ দমন করে জাতিগত ঐক্য গড়ে তুলতে সক্ষম হয়।
শিক্ষাক্ষেত্রে সোয়ানা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষার ব্যবহার চালু করা হয়, আর এর সঙ্গে আইনের শাসন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা হয়। এসব পদক্ষেপের সম্মিলিত প্রভাবেই বতসোয়ানা ধীরে ধীরে একটি সফল ও কার্যকর রাষ্ট্রের রূপ নেয়। বিশ্বব্যাপী দৃষ্টিতে দেখলে 1960-এর দশক থেকে 1980-র দশক পর্যন্ত সময়ে বতসোয়ানা ছিল পৃথিবীর দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি। প্রায় 2.5 মিলিয়ন মানুষের এই দেশে হীরার খনি অর্থনীতির চিত্র আমূল বদলে দেয়, যেন রাতারাতি ভাগ্যের চাকা ঘুরে যায়। তবে শুধু হীরা বা অন্য প্রাকৃতিক সম্পদ থাকলেই যে কোনো দেশ দ্রুত উন্নতি করবে, এমন ভাবার সুযোগ নেই। আফ্রিকার বহু দেশই প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও রাজনৈতিক অস্থিরতা ও শাসন ব্যবস্থার অচলাবস্থার কারণে ক্রমেই আরও দরিদ্র হয়ে পড়েছে। এই জায়গাতেই বতসোয়ানার সঙ্গে অন্য দেশগুলোর মূল পার্থক্য স্পষ্ট হয়। দেশটিতে বিদ্যমান শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো হীরার খনি থেকে অর্জিত আয় সঠিক ও পরিকল্পিতভাবে ব্যবহারের সুযোগ তৈরি করে দেয়া। এর ফলস্বরূপ আফ্রিকার দেশগুলোর মধ্যে অবকাঠামো উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে বতসোয়ানা অগ্রসরী অবস্থানে পৌঁছে যায়। সাক্ষরতার হার বিবেচনায় দেশটি আফ্রিকায় চতুর্থ সর্বোচ্চ স্থানে রয়েছে এবং 91% শিশু বর্তমানে বিদ্যালয়ে যায়। একই সঙ্গে দুর্নীতির মাত্রা সবচেয়ে কম, এই দিক থেকেও বতসোয়ানা আফ্রিকার শীর্ষে অবস্থান করছে। এই সব কারণ মিলিয়ে আফ্রিকার প্রেক্ষাপটে বতসোয়ানার অগ্রযাত্রাকে সত্যিই বিস্ময়কর বলা যায়। তবুও এত সাফল্যের পরেও দেশটি যে ভবিষ্যতের ঝুঁকি থেকে পুরোপুরি মুক্ত, এমন দাবি করা যায় না। যদিও বতসোয়ানার হীরার মজুত এখনই শেষ হয়ে যাচ্ছে না, তবুও ভবিষ্যতের কোনো এক সময়ে তা নিঃশেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও দেশটি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ভেনিজুয়েলা কিংবা অ্যাঙ্গোলার মতো সংকটপূর্ণ পরিস্থিতিতে পড়েনি। তবুও বাস্তবতা হল, বতসোয়ানার অর্থনীতির প্রায় পুরো কাঠামো একটি মাত্র খাতের উপর দাঁড়িয়ে আছে। দেশটির মোট রপ্তানি আয়ের প্রায় 90%, জাতীয় আয়ের প্রায় 1/4 এবং সরকারের মোট রাজস্বের প্রায় 40% আসে হীরা শিল্প থেকে। এমনকি দেশের অন্যান্য খাতে যে প্রবৃদ্ধি ও উন্নয়ন দেখা যায়, তার মূল উৎসও এই হীরা খাত থেকে পাওয়া মুনাফা। এই একমুখী নির্ভরশীলতাই বতসোয়ানার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা সহজে সমাধান হওয়ার মতো নয়। গত 2 দশকে দেশটির অর্থনীতিতে বিকল্প খাত গড়ে তোলার নানা উদ্যোগ নেওয়া হলেও প্রত্যাশিত ফল তেমনভাবে পাওয়া যায়নি। অনেক বিশ্লেষকের মতে বতসোয়ানার অর্থনীতি যেন একটি বিশাল পণ্যবাহী জাহাজের মতো, যা দিক পরিবর্তন করতে সক্ষম হলেও সময়মতো সিদ্ধান্ত না নিলে সামনে থাকা বিপদ এড়ানো কঠিন হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে অর্থনীতির মোড় ঘোরাতে হলে উৎপাদন ও সেবা খাতে আরও কার্যকর বিনিয়োগ বাড়িয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করা জরুরি। দেশটির আরেকটি বড় সমস্যা হল, অর্থনীতির সিংহভাগ যখন একটি মাত্র খাতের উপর নির্ভরশীল থাকে, তখন সম্পদের বড় অংশ অল্প কিছু মানুষের হাতে কেন্দ্রীভূত হওয়াটা স্বাভাবিক হয়ে ওঠে। যদিও বতসোয়ানার অধিকাংশ মানুষের জীবনমান সাবসাহারান আফ্রিকার অনেক দেশের তুলনায় ভালো, তবুও জনসংখ্যার একটি বড় অংশ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। গবেষণা আরও দেখা যায়, দেশটিতে ধনী ও দরিদ্র মানুষের মধ্যে সম্পদের বৈষম্য তুলনামূলকভাবে বেশ গভীর। তবুও আশপাশের দেশগুলোর সঙ্গে তুলনা করলে বতসোয়ানার অর্থনৈতিক অগ্রগতি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। দ্রুত প্রবৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং খনিজ সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশটি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। তবে বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদী ও টেকসই অর্থনৈতিক সাফল্য অর্জন এবং সামাজিক উন্নয়নকে আরও গতিশীল করতে হলে বতসোয়ানাকে এখনও অনেক দূর এগোতে হবে। সবশেষে বলা যায়, বতসোয়ানার এই নাটকীয় উত্থান আমাদের শেখায় যে কোনো জাতির উন্নতির পেছনে শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নয়, বরং তার ইতিহাস, রাজনৈতিক কাঠামো, সামাজিক ভারসাম্য এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।